বাংলাদেশের 7-8টা পুরুষের সমান। কারণ কি জানেন, ওদের দেশে ওরা এই যে খেজুর খায় আর ওদের যে শরীরে যে চাহিদাটা দ্বিগুণ। আমাদের বাংলাদেশে মনে হয় 7-8টা ছেলের যে চাহিদা তার চেয়ে দ্বিগুণ চাহিদা। আমাদের বাংলাদেশের ছেলেরা বউকে সুখ দিতে পারে বেশি হলে 6-7 ঘন্টা, মানে 6-7 সেকেন্ড, ঘন্টা ধরে। দুধ আমি ভুল বলছি, ঠিক আছে। বাংলাদেশের ছেলেরা ধরেন 6-7 মিনিট থাকতে পারে, ঠিক আছে। কিন্তু বিদেশে যে সৌদি যে কফি ডিলার, ওরা জানেন নিম্নত 2-2.5 ঘন্টা, অনেক সময় 3 ঘন্টাও থাকছে। কারণ কি, সেটার প্রমাণ আমি নিজে। যেমন দেখেন, এই যে কাজের আশায় গেছি, বাবা গেছে পাক্কা 2 থেকে 2.5 ঘন্টা। ওইটার থেকে আমাকে ওয়াশরুমে ধাক্কাতে ফেলাই দিছে, ওয়াশরুমে ধাক্কা দিছে, ছেলে যে ধরছে, আবার ছেলে শুরু করছে পাক্কা 2.5 থেকে 3 ঘন্টা। তো ওদের শারীরিক চাহিদাটা বেশি না? আর আমাদের বাংলাদেশের ছেলেরা কিছুই পারে না ওদের তুলনায়, ঠিক আছে। কিভাবে আমি সৌদিতে যে বাপ ছেলের একসাথে বিছনায় গেছি, বাপ ছেলের বিছনায় একসাথে গেছি আমি, তারা বাপ ছেলে আমাকে নিয়ে এক বিছনায় শুয়েছে। সেটার কারণ আছে, আমি আপনাদেরকে সবকিছুই বলবো, কিন্তু একটু অপেক্ষা করেন। যাই হোক, এখন আমি বলবো, আপনারা একটু শুনেন, ঠিক আছে। আর শুনবেন, আর সবসময় মনে রাখবেন, মেয়ে মানুষ কখনো দেশ ছেড়ে দেশের বাইরে যাবেন না, মেয়েদের জন্য ভালো না। সেটা আমি দেখে আসছি, তো আমি জানি। তো আমি অনেক গরিব ঘরের মেয়ে, আমি এক বাবার এক সন্তান, ঠিক আছে। আমার কোনো ভাই নাই, বোন নেই, মানে কোনো শরিক নেই, আমি একাই। তো আমার বাবা একটু গরিব, গরিব হলে কি হয়েছে, একটু সয় সম্পত্তি ছিল, একবারে এতটা গরিব না। তো আমি যখন বড় হয়েছি, তখন তো আমার বাবার জোয়ান থাকে না, আস্তে আস্তে তার বয়স হয়েছে, সে বৃদ্ধ হয়েছে, তার আর কর্ম করার মতন ওরকম পরিস্থিতি নেই। তো আমি মেয়ে হিসেবে, আমি মেয়ে, আমি ছেলে, তো আমি চিন্তা করলাম আমি কিছু করব। পরে একজনের সাথে যোগাযোগ করলাম, পরে যোগাযোগ করার পরে সে আমাকে বললো তুমি বিদেশ যাও। তো আমি চিন্তা করলাম বিদেশ যাব, টাকা পাবো কই। পরে আমার বাবাকে বললাম যে বাবা, দেশে থেকে কি করব, দেশে সারাদিন কাজ করে 2 টাকা পাবো, দেশের বাইরে গেলে সারাদিন কাজ করব 4 টাকা পাবো। 4 টাকার আশায়, বাবা আমাকে একটু সুখে রাখার আশায় দালালের হাত ধরে বাবা জায়গা বিক্রি করে চলে গেলাম সৌদি আরবে। সৌদি আরবে যাওয়ার পরে ওইখানে তো আপনারা জানেন, জানি না, যে গেছেন সে জানেন যে ওইখানকার মালিকদের কি বলে, কফিল। তো আমাকে ওইখানে নিয়ে যাওয়ার পরে আর এক দালাল আমাকে এক কফিলের কাছে বিক্রি করে দেয় তাদের বাসা বাড়িতে। ওটা হলো বাসা বাড়ির কাজ, আমাকে বলে এখানে তুমি থাকবা, এটা তোমার কাজ, বাসা বাড়ির কাজ। তো আমি ওইখানে গেলাম, যাওয়ার পরে কাজ করতেছি করতেছি, হঠাৎ করে দেখি যে কফিলের ছেলে আমার দিকে খুব কুনজর দিয়ে তাকায়। তারপরে তার বাবা আমার দিকে তাকায়, মানে কফিলও আমার দিকে তাকায়। মানে আমি কেমন যেন মনে হচ্ছে কি, যে মরা গরু মরে থাকলে যেমন শগুনে খালি দেখে দেখে কখন খাবো কখন খাবো, আমার অবস্থা এরকম হয়েছে। আমি দেখে আমার মতন আমি কাজ করি। একদিন কফিল আমার গার উপরে মানে ঝামটা এসে পড়ছে। কিরে, মানে এমন ভয় এসে পড়ছে, আমি মানে ভয় পেয়ে গেছি যে কদিন ধরে আসছি, তো উনি তো এরকম করে না, আজকে কি হলো। আর সৌদি আরবে একটা জিনিস আছে যে ওই দেশের ছেলেরা বিয়ে করার আগে মানে তাদের যে সম্পত্তি আছে, ওই সম্পত্তির পুরোপুরিটাই মানে কত রিয়েল, মানে ওই দেশে টাকা বলে রিয়েল বলে, কত রিয়েল যেন দিয়ে তারপর বিয়ে করতে হয়। আমাদের বাঙালিদের মতো যে বিয়ে করতে মন চাইছে কাগজে সাইন দিয়ে কবুল বলে বিয়ে করেছে, ওদের দেশে এরকম না। আর ওরকম করে বিয়ে করে অনেকটা রিয়েল দিয়ে। তো উনি বলে এত টাকা দিতেও পারে, উনি অনেক গরিব, এতটা বড় লোক না, মানে মিডিয়াম। তো উনি ওরকম পারেও না, আর বিয়েও করে নেই। তো ভালো কথা, এখন বিয়ে করে নেই, তার তো শরীরে চাহিদা আছে, চাহিদার মেশিন হলো আমি, সে আমাকে দিয়ে পূরণ করবে। তো ভাবতেও পারি নাই যে আমার জীবনটা এইভাবে যাবে। তো এমনি করে সে আমার গার উপরে মানে কি বলবো, খুব ঈদি আমার গার উপরে একবারে ঝাপাই যে পড়ছে, লাগে একটা মরা গরু পাইছে, সে ঝাপাই খাইতেছে এমন করে পড়ছে। পরে আমি বললাম দেখেন আপনি স্যার, আমাকে ছেড়ে দেন, আমি একটা গরিব মেয়ে, ঠিক আছে, আমার বিয়ে শাদী না, আপনি আমার জীবনটা নষ্ট করেন না। ছাড়লো না, যাক, সে তো করলো। 1 দিন 2 দিন 3 দিন 4 দিনের দিন তার ছিল। কিন্তু একটা জিনিস ছিল, তার ছেলে, সৌদি আরবের মানুষ তো খেজুর খায়, ওদের দেশে খেজুর অনেক বড় বড় আর অনেক মজা, ঠিক আছে, অনেক রকমের খেজুর পাওয়া যায়। তা আমি দেখতাম তো খেজুর খায় অনেক শক্তিশালী আসলো, ঠিক আছে। তো ওদের আবার একটা ছিল, ওরা যখন একটা মেয়ের কাছে যেত, মানে 2-1 সেকেন্ডের জন্য, প্রায় ঘন্টা 3-1-এর জন্য,
তো আমি এটা বাঙালি মেয়ে, একটা ওইরকম একটা রাক্ষস যদি আমার উপরে 3-4 ঘন্টা থাকে তাহলে আমি বাঁচি। তো যাক, এরম বাবা 3-4 দিন গেল, ছেলে দেখলাম 3-4 দিন গেল, ঠিক আছে। দেখতে দেখতে ছেলেও আমার উপরে ঝাঁপাই পড়লো, ঠিক আছে। ছেলে ঝাঁপাই পড়লো, একটু হলে মজা পাইছি, ঠিক আছে, কারণ ও বেটা বুড়া ছিল, ওটা রাক্ষস ছিল, কিন্তু ছেলেটা আবার একটু মজাই দিত, ঠিক আছে, মানে একটু আদর যত্ন করতো। তো যাক, এইভাবেই গেল। বাপ ছেলের এক বিছনায় বাপ ছেলে আমাকে নিয়ে থাকে, ঠিক আছে। এমন করতে করতে মানে আমি কি করব, আমি অসহায়, কারণ ওই দেশে তো আমার কেউ নেই, আমি কার কাছে যাব? যার কাছে যাব সে আমাকে মানে মরা গরু মনে করে খাওয়ার চিন্তা করবে। পরে যখন খাওয়ার জিনিসই হয়েছে তো এখানেই থাকি। কিন্তু এর চেয়ে তারও মানুষ খারাপ হইতে পারে জানি না। দেখেন, প্রথম বাপ গেল, দ্বিতীয় ছেলে গেল, তৃতীয় তার ছেলের দাদা মানে কফিলের বাবা, সেও দেখতে দেখতে সেও আমাকে ছাড়লো না। হায় রে আমার কপাল। তো আমি এই যে দালালের পাল্লায় পড়ে বিদেশ চলে গেলাম। বিদেশ যে কত বছর, প্রায় 7-8 বছর এই দোজকের আগুনে জ্বলতেছিলাম। কাউকে বলতে পারতেছিলাম না যে আমি কি অবস্থা আছে, আমার জীবনটা তো শেষ। কেউ কি জানে? সবার কাছে আগে শুনছি যে সৌদি আরবটা পবিত্র জায়গা, ওইখানে গেলে মানুষ ওমরা হজ করে আসে, আল্লাহকে ভয় পায়। ওইখানে এমন একটা জায়গা যে মানুষ ওইখানে গেলে সবকিছু ভুলে যায়, পাপ করা, জিনা করা সবকিছু ভুলে যায়, কারণ ওই জায়গাটাই এমন, ঠিক আছে। কিন্তু ওই জায়গাটার মতো নির্দিষ্ট জায়গা আর কোথাও নেই আমি মনে করি, ঠিক আছে। ওইটা একটা আল্লাহর জায়গা, ওইটা আল্লাহর জায়গা না, ওইটা একটা শয়তানের জায়গা। কারণ ওইখানে যে মানুষ থাকে ওরা একটা নীরব পিচস, ওরা মানুষকে খাইয়ে ফেলে কিভাবে একমাত্র আমি জানি, ঠিক আছে। যাক, আর কি বলবো। তো শ্রোতা ভাই বোনেরা, আমি বোনদের বিষয়ে কথা বলবো, আমার মতন নারী যারা, তোমরা বাপ মা কর্ম না করতে পারলে, ধরো বাবা মা তো মা থাকলে করলো, না থাকলে নেই, ধরো বাপ মা দুজনেই নেই, তারা অক্ষম, কাজ করতে পারবে না, তোমরাই আছো সন্তানরা, তাদেরকে খাওয়াবা। বাংলাদেশে থেকে ভিক্ষা করে খেও, ঠিক আছে, কিন্তু কখনো কোনো মেয়ে প্রবাসে যেও না 2 টাকার আশায়। যে কি না আমার মতন অবস্থা, আমি টাকার আশায় গেছিলাম, ভালোর আশায়, আমি কিন্তু ভালো একটা স্বপ্ন দিয়ে গেছিলাম, কিন্তু আমার জীবনটা একবারে নরক হয়ে গেছে। এখন না আমাকে কেউ বিয়ে করবে, না আমি কেউর ঘরের বউ হতে পারবো, না কোনো সন্তানের মা, কারণ তারা তো আমার জীবন শেষ করে দিছে। তো বোনেরা, আমার মতন তোমরা তোমাদের জীবন শেষ করো না, ঠিক আছে, আমি এটা চাই। এর কথাগুলো শুনে মনে হচ্ছে কি যে এর উপরে পিএইচডি করে আছে, সৌদি গিয়ে কিনে কি কাজ করে আছে তার এক্সপিরিয়েন্স নিয়ে এসে এখন ফেজের ইনসাল্ট করে কথাবার্তা বলতেছে। ও সৌদির সাথে তুলনা করতেছে, পাকিস্তানের সাথে তুলনা কর, ইন্ডিয়ার সাথে তুলনা কর, আফ্রিকার সাথে তুলনা কর। তুই তা না করো তো নিজের তুলনা কর। তুই নিজে তো বাংলাদেশি, তুই সৌদির সাথে বাংলাদেশের সাথে তুলনা করতেছ, তো তুই নিজের সাথে আফ্রিকাদের সাথে তুলনা কর, ব্রাজিলের সাথে তুলনা কর। তারপর তুলনা কর, তাহলে বুঝবেন তুই কতটা পারার, কতটা তোর ভিতরে এক্সপিরিয়েন্স কতটা আছে, নিজের কতটা ইয়ে আছে। শুধু আগুন ছেলেদের ইনসাল্ট করে যে তার থেকে সৌদি পুরুষটা অনেক বেটার বা কিছু এরকম করার কি মানে কি বুঝতে চায় সে? একটা তো এরা বোঝা যায় আসলে সে কতটা এক্সপিরিয়েন্স এই ব্যাপারে। মানে কি বলবো বলেন, আসলে তো বেশি কিছু বলা যায় না, অনেক কমিউনিটি গাইডলাইন অনেক কিছু আছে, এজন্য বেশি কিছু বলতেও পারতেছি না। তবে বাঙালিরা যে কি বা বাংলাদেশের ছেলেরা পুরুষরা কি, ওই আপনার পাইলে একটু বুঝেই দেন, আসলে কমেন্টে বুঝেই দেন। আমি যেটা ভালো করে আসলে বুঝাইতে পারতেছি না, হাই শেষে মিডিমিডি করে কেমন সুন্দর করে কথা বলে ঠান্ডা মাথায় ইনসাল্ট করতেছি। ওটা তো তুই ব্রাজিলের সামনে তুই নিজে কি, তুই যে ইনসাল্ট করতে ব্রাজিলের সামনে তুমি কি, আর সৌদি ইনসাল্ট করতেছ। বাঙালির যে কি রে কি, হিসেব পুরুষের তো পড়ানোর মতো পলিটির বাড়িতে বাঙালি আসলে কি জিনিস।